বারিন্দ মেডিকেল কলেজে চাঁদা চাইতে গিয়েছিল, সেখানে ছাত্ররা ধরে তাদেরকে পুলিশে দিয়েছে, আর্মি এসেছিল। এই প্রথম কোনো সমন্বয়কদের পুলিশে দেওয়ার ঘটনা ঘটলো এবং এটাকে নিয়ে অনেকে বলছেন যে সেনাপ্রধানের সেই ঝাঁঝালো বক্তব্যের প্রতিক্রিয়া শুরু হয়েছে। সেনাবাহিনী অ্যাক্ট করা শুরু করেছে ভালোভাবে। এবার সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য, সেই বক্তব্যে যখন দেশ তোলপাড়, এখনো সেই বক্তব্যকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। আর সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে। সমন্বয়করা প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিয়েছেন এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার জন্য। ব্যাপারটা জমে যাবে তখনই যদি প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে আসেন। কি হতে যাচ্ছে তাদের দল নিয়ে এবং সেনাবাহিনী প্রধানের সেই কথার পরে কোন কোন ঘটনা ঘটতে যাচ্ছে। সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আগামীকাল ঘোষণা করা হবে মানিক মিয়া এভিনিউতে শুক্রবার। যদিও তারপরেও মানিক মিয়া এভিনিউয়ের মতো একটা ব্যস্ত জায়গা, ব্যস্ত রাস্তা বন্ধ করে কেন এই আয়োজন করা হবে সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে। কেন সেটা সোহরাওয়ার্দী উদ্যানের মতো বদ্ধ মাঠে হবে না, কেন ফাঁকা রাস্তায় করতে হবে, কেন সংসদের সামনের জায়গাটা বেছে নেওয়া হবে, এরকম আলোচনা তো রয়েছে। এর ফাঁকেই সেখানেই আয়োজন করা হচ্ছে এবং তাদের নতুন যে রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। জাতীয় নাগরিক পার্টি তাদের দল। এই তথ্যটা নিশ্চিত করছে বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলো। প্রথম আলো তাদের বরাত দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের বরাত দিয়ে এই তথ্যটা নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে। তারা বলছে জাতীয় নাগরিক পার্টি হচ্ছে তাদের নাম। তরুণদের এই রাজনৈতিক দলে আহ্বায়ক পদ সহ 5টি পদ চূড়ান্ত হয়েছে এবং বেশ হাস্যকর হলেও বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে দুই অঞ্চলের দায়িত্ব দুজনকে দেওয়া হয়েছে, যেহেতু দুজনকেই নেতৃত্বে আনতে হবে। তারা হচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশকে উত্তর এবং দক্ষিণ দুই ভাগে বিভক্ত করা হয়েছে। সেখানে দক্ষিণের মুখ্য সংগঠক করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মুখ্য সংগঠক 2টি পদ তৈরি করা হয়েছে এবং নেতৃত্বে জায়গা দেওয়ার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সমন্বয় করবেন, প্রধান সমন্বয় করা, মুখ্য সংগঠক, এগুলোর কাজ কি সেটা গবেষণার ব্যাপার। আসলে একই ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করে পদ বন্টন করা এবং প্রধান 2টি পদ আহ্বায়ক নাহিদ ইসলাম সদ্য সরকার থেকে পদত্যাগ করেছেন। তিনি এতদিন সরকারের ভেতরে থেকে দল গঠনের কলকাঠি নাড়িয়েছেন, এবার সরকারের বাইরে এসে দলের দায়িত্ব নিচ্ছেন। সদস্য সচিব করা হচ্ছে আক্তার হোসেনকেই। বহু বিতর্কের পরে আক্তার হোসেনকেই তারা সদস্য সচিব হিসেবে বেছে নিয়েছে। মজার ব্যাপার হচ্ছে 5টি যে মুখ্য পদ, 5 জনের যে জায়গা হয়েছে, এই 5 জনের মধ্যে 5টি প্রধান পদে একজনও নারী প্রতিনিধি নেই। এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা দায়সারা আগোছের উত্তর দিয়েছেন। তারা বলেছেন যে কোনো দলের চাইতে তাদের দলে নারী প্রতিনিধি অনেক বেশি থাকবে, নারীদের অনেক বেশি মূল্যায়ন করা হবে। মূল্যায়নের উদাহরণ আমরা দেখতেই পাচ্ছি। 5টা পদ, সেই 5টা পদে, আবারও বলছি 5টা পদ, আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই 5টা পদ, 5টা পদের একটিতেও নারীদের অংশগ্রহণ নেই। প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নাকি সাদরে গ্রহণ করেছেন তাদের দাওয়াত, এমনটাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে আসেন কিনা। উপদেষ্টা পরিষদকেও দাওয়াত দেওয়া হয়েছে, তারাও আসেন কিনা সেটাও দেখার বিষয়। বিএনপি জামাত সবাইকেই দাওয়াত দিচ্ছেন তারা। বিএনপি জামাতের প্রতিনিধি হয়তো থাকবেন, বিএনপি আসে কিনা এটাও একটা বড় প্রশ্ন। বিএনপির প্রতিনিধি উপস্থিত হলে সেটা একটা নতুন অর্থ মিন করবে, আবার যদি উপস্থিত না হয় সেটাকেও ভিন্নভাবে ব্যাখ্যা করার স্কোপ থাকবে। এখন আমরা কালকে পর্যন্ত ওয়েট করব যে কালকে কারা উপস্থিত হচ্ছেন অতিথি হিসেবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্রস্তুতি যখন চলছে, তারা যখন এরকম প্রস্তুতি নিচ্ছে, তখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে, গতকালকে মারামারি হয়েছে, ব্যাপক মারামারি হয়েছে গতকালকে। আমরা আমাদের ভিডিওতে কম বলেছিলাম, কিন্তু সেটা আসলে ব্যাপক আকারে মারামারি হয়েছে। বেশ কয়েকজন হাসপাতালে রয়েছে এবং সেই ঘটনার জন্য আজকে
বাকের কাদের যারা এই নতুন ছাত্র সংগঠনের নেতা, তারা আজকে ক্ষমা চেয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছে। সেই তুলকালাম কাণ্ড এখনো চলছে, ক্ষমা চাওয়ার ব্যাপারগুলো চলছে, এবং তাদের মধ্যে একজন নেতা, কোনো একজন নেতা, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তারা সেই নেতা আবার পদত্যাগ করে ফেলেছেন একদিনের মধ্যে। এই ঘটনা যখন ঘটছে তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে অবস্থান করছে। সবাই যখন ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া উচিত, তার বদলে অন্তত ব্রিগেডিয়ার শাখাওয়াতকে আবার নিয়ে আসা উচিত, তখন ব্রিগেডিয়ার শাখাওয়াত সেনাবাহিনী প্রধানের বক্তব্য নিয়ে একটা মন্তব্য করেছেন। বলেছেন সেনাবাহিনী প্রধানের বক্তব্য খুবই অর্থবহ, তিনি না জেনে না বুঝে অর্থহীন কোনো কথা বলেননি। অর্থাৎ ব্রিগেডিয়ার শাখাওয়াত পরোক্ষভাবে সেনাপ্রধানের যে হুঙ্কার, যে হুমকি, সেনাপ্রধানের যে সাবধানবাণী, সেটাকে গ্রহণ করে নিলেন। তার মানে ব্রিগেডিয়ার শাখাওয়াতও বুঝছেন যে সরকার আসলে কাজ করছে না, পরোক্ষভাবে হলেও তিনি স্বীকার করে নিয়েছেন যে সরকার আসলে কাজ করতে পারছে না, সরকার পুরোপুরি ব্যর্থতার দিকে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এই প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টাকেই করেন। তার মানে ব্রিগেডিয়ার শাখাওয়াত যে বিরক্ত সরকারের কর্মকাণ্ডে, তাকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, পরিণতি যে কত ভয়াবহ হয়েছে সেটা আজকে দেশের মানুষ যেমন টের পাচ্ছে, সরকারও টের পাচ্ছে। এরকম পরিস্থিতি যখন চলছে তখন ভারতীয় একটা গণমাধ্যম আজ তক বাংলা, সেখান থেকে বেশ কিছু খবর দেয়া হচ্ছে। সেই খবরটা গুজব, মিথ্যা, বানোয়াট নাকি সত্য সেটা সময়ই বলে দেবে। তারা বলতে চাচ্ছে যে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে, শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমেরিকা, চীন, কাতার সহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ টাকা এসেছে বাংলাদেশে, এবং সেই টাকার ভাগ বাটোয়ারা হয়েছে সমন্বয়ক, উপদেষ্টা যারা এখন বিভিন্নভাবে কাজ করছেন তাদের অ্যাকাউন্টে, এবং তাদের বিটকয়েন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এরকম তথ্য তারা দেওয়ার চেষ্টা করছেন, বিটকয়েন অ্যাকাউন্টের স্ক্রিনশট সহ। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এদের বিভিন্ন জনের, রাফি, চট্টগ্রামের সমন্বয়ক রাফি, এদের বিটকয়েন অ্যাকাউন্টের কথা বলছে আজ তক বাংলা। যদিও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অপপ্রচার, গুজব এটা নিয়ে বহুদিন থেকেই আলোচনা চলছে, কিন্তু আজ তক বাংলা যে খবর দিচ্ছে, যে কনফিডেন্সের সুরে তারা কথা বলছে, সেটা যদি সত্য হয়ে যায় তাহলে এই আজকের যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লব বিতর্কিত হবে, এবং বিপ্লব বিতর্কিত হলে বিপ্লব নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্ন ভঙ্গ হবে। সব মিলিয়ে আমরা একটা অন্ধকারের মধ্যে চলে যাব। আমরা প্রত্যাশা করব যে তাদের দেয়া খবরটা গুজব হোক, গুঞ্জন মানে অপপ্রচার হোক, যেন সত্যের বিন্দু মাত্র ওর মধ্যে না থাকে, যেন বাংলাদেশটা অন্তত দুর্বিষহ একটা পরিস্থিতি থেকে পরিত্রাণ পায়। ছাত্র সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে আবারও নতুন করে মারামারির ঘটনা ঘটলো আজকে। সেই ঘটনা আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক ধরনের মারামারির ঘটনা, এক ধরনের ধস্তাধস্তির ঘটনা ঘটলো, এবং নতুন ছাত্রদের যে নতুন ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠানে এই ঘটনা ঘটলো। আত্মপ্রকাশ হলো ঠিকই, কিন্তু আত্মপ্রকাশে মারামারির ঘটনাটা ঘটলো। কি ঘটলো সেখানে? দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ছাত্র সমন্বয়করাও তালগোল পাকিয়ে ফেলছেন কিনা? সম্মেলনটা ছিল ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা এবং নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা। সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতাহাতি, ধস্তাধস্তির ঘটনা ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় অনেক বড় ভূমিকা পালন করেছে, কিন্তু তাদেরকে কোথাও কোনো জায়গায় দাম দেওয়া হয়নি, কোনো জায়গায় তাদেরকে সুযোগ দেওয়া হয়নি, এই অভিযোগ তাদের। নতুন যে দল তৈরি হলো, সেই দলেও কোনো পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কোনো প্রতিনিধিত্ব নেই। সেই জন্য তারা খেপেছে, এবং সেই খেপার ফলে যেটা হয়েছে আজকে খুবই হট্টগোল হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। একজন ছাত্রের পোশাক আশাক সব ছিঁড়ে ফেলা হয়েছে, এরকম ভিডিও আমরা দেখেছি। যে সংগঠনের আত্মপ্রকাশের জন্য এই সংবাদ সম্মেলন করা হয়েছে, সেই সংগঠনের নাম প্রকাশ করা হয়েছে। তার নাম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে এই নামের একটা ছাত্র সংগঠনের জন্ম হলো আজকে। কিন্তু সেটা জন্ম হতে গিয়ে এই মারামারির ঘটনাটা ঘটলো, জামাকাপড় ছেঁড়াছেঁড়ির ঘটনাটা ঘটলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি, তাদের কৃতিত্বপূর্ণ
অবদান থাকা সত্ত্বেও তাদের মূল্যায়ন করা হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা তাদের অবমূল্যায়ন করেছে, যারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে তাদের নেতৃত্বের দ্বন্দ্বের কারণে নতুন যে ছাত্র সংগঠনের জন্ম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই সংগঠনেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব নেই। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন একেবারে নিম্নগামী, যখন সরকার অস্থিরতার মধ্যে বাস করছে, যখন সেনাপ্রধান গতকালকে রীতিমতো বোমা ফাটিয়েছেন, ছাত্র সমন্বয়কদের সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, সরকারকে সাবধান করে দিয়েছেন, মব জাস্টিস আর করা যাবে না, করলে পরিণতি ভালো হবে না, এই কথা বলেছেন। সারা দেশে মবের রাজত্ব যেভাবে তৈরি করা হয়েছে, যার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এই কথা সেনাপ্রধান সরাসরি বলেছেন। ঠিক তখন ছাত্রদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কোন্দল তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাবে, যখন আবার শোনা যাচ্ছে তাদের মূল যে দল, নতুন রাজনৈতিক দল, সেটা ঘোষণা করা হবে একদিন পরেই 28 তারিখে, সেখানেও কোন্দল এবং মারামারির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ সেখানে নেতৃত্বের দ্বন্দ্ব রয়েছে। সব মিলিয়ে তারা খুব একটা সুবিধাজনক অবস্থায় যে নেই, সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। তাদের আগের মতো ওই পটর পটর যে কথায় কথায় একে উল্টায় দেবো, ওকে উল্টায় দেবো, ওকে ফেলে দেবো, একে ফেলে দেবো, টেলিভিশন চ্যানেলে গিয়ে হুমকি দেয়া, এদের চাকরি খেয়ে ফেলতে হবে, তাহলে টেলিভিশন চ্যানেলই থাকবে না, এই যে মবের রাজত্ব কায়েম করা। চাঁদাবাজির অভিযোগ রয়েছে অনেক সমন্বয়কের বিরুদ্ধে, অনেক সমন্বয়কের অ্যাকাউন্টে টাকার আসার যাওয়ার যে অভিযোগ, সেরকম অভিযোগও রয়েছে। সমন্বয়কদের গাড়ি ব্যবহার নিয়ে অভিযোগ রয়েছে, নতুন নতুন দামি দামি গাড়ি, কোটি কোটি টাকার দামের গাড়ি কোথায় তারা পাচ্ছেন,